দেশ গঠনে নতুন লড়াইয়ের কথা বলছে বিএনপি। গুলশানের সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান বলেন, আওয়ামী লীগের আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে রাজনীতিকরণ হয়েছে। অনুষ্ঠানে মহাসচিব মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার শাসনামলে বহু সেনা কর্মকর্তাকে বিনা দোষে শাস্তি দেওয়া হয়েছে। বলেন, ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না, এমন ভাবনা সঠিক নয়। ক্ষমতায় এলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন ও জনগণের সেবায় কাজ করার অঙ্গীকার করেন বিএনপি নেতারা। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সাথে বিএনপির বৈঠক। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আমন্ত্রিত ছিলেন শখানেক সাবেক সামরিক কর্মকর্তা। অনুষ্ঠান শুরু হয় অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া করে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে নির্যাতনের শিকার হওয়ার দুঃসহ গল্প তুলে ধরেন অনেকে। ভার্চুয়ালি যোগ দিয়ে সেসব শোনেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয়তাবাদী চেতনাকে যখন সাপ্রেস করা হতো বিভিন্ন ক্ষেত্রে কথা বলতেন, পরে দেখলাম 2012 সালে আমার নাম হচ্ছে শেখ হাসিনা উৎখাতের আসামি পেপারের হেডিং। So I also take pride for that. প্রত্যেকটা অফিসার তারা অন্তরে জিয়ার আদর্শ ধারণ করে। কোন একটা অফিসারের ভিতরে যদি কোনো আওয়ামী পরিবারে জন্মগ্রহণ করে থাকে, কিন্তু সেনাবাহিনী ট্রেনিং তাকে জিয়ার আদর্শে ধাবিত করেছে। তাড়াতাড়ি সম্ভব আপনি দেশে ফিরে আসুন and take charge of the country. And this gap is very, very damaging for our unity and future of the nation. অনুষ্ঠানের সভাপতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের সাথে কখনো আপোষ করে না বিএনপি। আমি খুব কষ্ট পেয়েছি আজকে এখানে বসে যে আমাদের কোনো একজন কর্মকর্তা বললেন ভারতের ইঙ্গিতে আপনার আমাদের চেয়ারপারসন অ্যাক্টিং চেয়ারপারসন সিদ্ধান্ত নিচ্ছেন। এটা কখনোই ভাববেন না। বিএনপি হচ্ছে সেই দল যে সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। নতুন একটা আর্ম ফোর্সেস করতে হবে যদি আমরা ক্ষমতায় যাই। শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে। এটা কোনো সেনাবাহিনী না। যারা 57 জন অফিসার হত্যা করার পর একটা প্রোটেস্ট করতে পারে না, একটা রাউন্ড গুলি ছুটতে পারে না, এত বড় সেনাবাহিনী। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিগত দিনে শেখ হাসিনা দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিল। গত 15-16 বছরে যেই স্বৈরাচারের বিরুদ্ধে রিটায়ার্ড হোক, সার্ভিং হোক, সব জায়গায় সাধারণ মানুষ সবাই যে আন্দোলন করেছে এবং যেই স্বৈরাচারের পতন হয়েছে, এই গত 15-16-17 বছরে আপনারা অনেকে বক্তব্য যারা রেখেছেন তাদের মধ্যে থেকে হয়েছে আমাদের ডিফেন্স, আর্মি, নেভি, এয়ারফোর্স যেটাই হোক না, এগুলোকে পলিটিসাইজ করা হয়েছে। সামরিক বাহিনীর সাথে জিয়া পরিবারের সম্পর্ক অত্যন্ত গভীর বলে জানান তারেক রহমান। বলেন, চিকিৎসকদের নিষেধ সত্ত্বেও সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন তার মা খালেদা জিয়া। আম্মা অনুষ্ঠানে যাওয়ার সময় মানে যতক্ষণ ওখানে ছিলেন এবং উনি ফিরে আসার পরে মানসিকভাবে উনি এতটা বুস্ট আপ ছিলেন, মানে ওনার মনেই হচ্ছিল না যে উনি অসুস্থ একজন মানুষ। সামরিক কর্মকর্তাদের সামনে দলের নানা পরিকল্পনাও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিগত স্বৈরাচারের সময় যে রিক্রুটমেন্টগুলো। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির আমলে বাংলাদেশ 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। এটা আওয়ামী লীগের অপপ্রচার। দুর্নীতির লাগাম টেনে ধরার ট্র্যাক রেকর্ড শুধু বিএনপির আছে, এমন মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নেতা কর্মীদের কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তারেক রহমান। বিএনপির সমর্থন আদায়ে ঘরে ঘরে যেতে নেতাকর্মীদের নির্দেশও দেন তিনি। ক্ষমতায় এলে দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব শুধু বিএনপির কাছে নিরাপদ উল্লেখ করে তারেক রহমান বলেন, টিভি পত্রিকায় রাজনৈতিক নেতাদের ঝগড়া ফ্যাসাদে জনগণ ক্লান্ত। অন্যরা কথার ফুলঝুরি ছোটালেও বাস্তব পরিকল্পনা রয়েছে শুধু বিএনপির। দুর্নীতির তকমা থেকে ধীরে 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 বিএনপি সরকার, খালেদা জিয়ার সরকার বের করে নিয়ে এসেছিল। এর সাক্ষ্য প্রমাণ, এটি আমাদের কথা না, ফ্যাক্টস অ্যান্ড ফিগার দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। ঠিক একইভাবে আমাদেরকে আরেকটি কাজে সফল হতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ,
এটিও কাইন্ড অফ দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেটি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা। যে কোনো মূল্যে আমাদেরকে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখতে হবে। আসন্ন নির্বাচনে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ জন বিচারক চেয়েছেন সিইসি। প্রধান বিচারপতি এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচনের ট্রেনে উঠে গেছে তার কমিশন। দুপুরে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ শেষে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার। সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল সামনে রেখে দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সেখানে ত্রয়োদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ জন বিচারক ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিচার বিভাগের সহযোগিতা চান সিইসি। প্রধান বিচারপতিও নির্বাচন কমিশনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বৈঠক শেষে সিইসি জানান, নির্বাচনী অনুসন্ধান কমিটির কাজ ত্বরান্বিত করতে প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানানো হয়েছে। এ ব্যাপারে প্রধান বিচারপতি যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান সিইসি। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছে। চলতি সপ্তাহেই তফসিল হয়ে যাবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। যে লোকজন দেওয়ার কথা আছে, ডেভেলপমেন্ট আছে, ওই ব্যাপার বলতে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না, এটা ইস্যু করেছেন। আর কোনো মামলা নিয়ে কোনো আলাপ করেন না। এর আগে সোমবার পোস্টাল ব্যালট বাতিলের ৬ কারণ উল্লেখ করে সংসদীয় আরপিওর গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই সাথে জানিয়েছে, পোস্টাল ব্যালটে থাকবে না স্থগিতকৃত প্রতীক। সেই ব্যালটে থাকা প্রতীকগুলোয় দাগ দেয়া না থাকলে বা একাধিক টিক বা ক্রস দেয়া থাকলে ব্যালট বাতিল হিসেবে গণ্য হবে। এছাড়া কোনো প্রতীকে টিক বা ক্রস দেয়া হয়েছে তা বোঝা না গেলেও বাতিল হবে সেটি। গণনা শুরুর আগে রিটার্নিং অফিসারের কাছে না পৌঁছালে, আদালত প্রার্থী তালিকায় পরিবর্তন আনলে, ঘোষণাপত্রে ভোটারের সই না থাকলে সেই ব্যালট বাতিল বলে বিবেচ্য হবে। সংশোধিত আরপিওতে উল্লেখ করা হয়, পোস্টাল ব্যালটের জন্য রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভোট কেন্দ্র হিসেবে ধরা হবে। এছাড়া ব্যালট গণনায় রিটার্নিং অফিসার, একজন প্রিজাইডিং অফিসার ও কয়েকজন পোলিং অফিসার নিয়োগ দেবেন। এদিকে তফসিল ঘোষণার জন্য চূড়ান্ত হয়ে গেছে সিইসির ভাষণ। বুধবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সংস্কার নিয়ে কথা বলছে না রাজনৈতিক দলগুলো, ক্ষমতায় যাওয়া নিয়ে ব্যস্ত বিএনপি জামায়াত। শুধু ভোটের হিসাব নিকাশ দিয়ে রাজনীতির গতিপথ নির্ধারণ সম্ভব নয়। জাতীয় যুবশক্তির প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জনগণকে দুর্নীতিবাজ আর ধর্ম ব্যবসায়ীদের লাল কার্ড দেখানোর আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে অনেকে কাজ করছে বলেও অভিযোগ করেন এনসিপির নেতারা। আখতার হোসেন বলেন, ক্ষমতা কারা পাবে না পাবে এসব জরিপ করে মানুষের সংস্কারের আকাঙ্ক্ষাকে দূরে সরানোর চেষ্টা হচ্ছে। সংস্কারের কথা বিএনপি জামাত কোন দল তাদের আলোচনার মধ্যে আর প্রধান করে তুলছেন না। তারা কিভাবে ক্ষমতা দখল করবেন, কিভাবে ক্ষমতায় আসবেন, শুধুমাত্র সেই ধরনের বুদ্ধি পরামর্শ, সেই ধরনের আয়োজনগুলোর সঙ্গে তারা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছেন। শুধু ভোটের হিসাব নিকাশের ভিত্তিতে বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণ করা সম্ভব নয়। হাসপাতালে প্রতিদিন অন্তত ৫ থেকে ৬টি মেডিকেল পরীক্ষা নিরীক্ষা চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। চিকিৎসা সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে, এই মুহূর্তে তার চিকিৎসায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ লিভার ও কিডনির চিকিৎসার বিপরীতমুখিতা বা থেরাপিউটিক কনফ্লিক্ট। কিডনি ফাংশনে অবনতি আর ইলেকট্রোলাইটে ভারসাম্য হারালে ডায়ালাইসিসও করতে হয়েছে খালেদা জিয়ার। সব মিলিয়ে বলা যায় ২৭ নভেম্বর যে পরিস্থিতি ছিল তার চেয়ে ক্লিনিক্যালি কিছুটা উন্নতি হয়েছে, তবে ঝুঁকি এখনও কাটেনি। বিদেশে নিতে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও দীর্ঘ বিমান ভ্রমণের জন্য প্রয়োজন শারীরিক অবস্থার উন্নতি। তাই খালেদা জিয়ার ফিট টু ফ্লাই অবস্থার জন্য অপেক্ষায় চিকিৎসকরা। বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। আমিই রোকেয়া শিরোনামে এবারও সরকারিভাবে পালিত হচ্ছে রোকেয়া দিবস।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা। এ সময় মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রণালয় করার ঘোষণা দেন ডক্টর ইউনূস। এবছর নারী জাগরণের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ 4 জন নারী রোকেয়া পদক পেয়েছেন। তারা হলেন নারী শিক্ষা গবেষণায় ডক্টর রুভানা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, মানবাধিকারে ডক্টর নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণে ফুটবলার ঋতুপর্ণা চাকমা। তাদের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। বেগম রোকেয়া যদি স্বপ্ন দেখতে পারে, আমরা তো পারি স্বপ্ন দেখতে, অসুবিধা কি? দেখি না একবার বেগম রোকেয়া কত দূরে গিয়ে দিয়ে গেছে, আমরা অনেক দূর নিয়ে যাবো। আর কিছু করতে না পারি, স্বপ্নটা তো দেখতে পারি। বেগম রোকেয়া তাই করেছে, স্বপ্ন দেখে গেছে, বেশি কাজ করতে পারেনি, স্কুল করেছে ঠিক আছে, কিন্তু আমরা অনেক কাজ করতে গেছে। আজকে টেকনোলজির যুগে পারা যায় না এমন কোনো কাজ নেই। তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2-1 দিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর করার লক্ষ্যের কথা বলেন তিনি। নির্বাচনী তফসিল ঘোষণায় পর সশস্ত্র বাহিনী সহ সকল বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা ও নির্বাচনী পরিবেশ নিশ্চিতে কাজ করবে বলে সিদ্ধান্ত হয় সভায়। শহীদ আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, গণমাধ্যম, সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগ সহ সবকিছুই নিয়ন্ত্রণ করতেন শেখ হাসিনা। জবানবন্দিতে হাসনাত আবদুল্লাহ জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৃশংসতার কথা তুলে ধরেন। আবু সাইদ হত্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর জড়িত সদস্যরা বিচার চান তিনি। জুলাই হত্যাকাণ্ডে জড়িত সেনা কর্মকর্তাদের বিচারের মাধ্যমে সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করার দাবিও জানান হাসনাত। এদিন জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসি সেলে 26 জনকে গুম করে নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 14 ডিসেম্বর ধার্য করেছেন ট্রাইব্যুনাল। কতিপয় সদস্য ছিল, বিপদগ্রস্ত কিছু সদস্য ছিল, যারা হাসিনার লেসপেন্সার হিসেবে যারা সব অপরাধের বৈধতা উৎপাদন করেছে, আনায়গরের বৈধতা উৎপাদন করেছে। আমরা চাই সেগুলোর বিচার নিশ্চিতের মধ্য দিয়ে সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করা হবে। অন্তর্বর্তী সরকার আগামী নির্বাচনের যে সময়সীমা নির্ধারণ করেছে তাতে এনসিপির কোনো দ্বিমত নেই। কোনো ব্যক্তি বা সংগঠনের জন্য নির্বাচন পিছিয়ে যাবে এমন প্রত্যাশাও করে না দল। এমনটা জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে দলীয় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সার্জিস আলম বলেন, আগামী নির্বাচনে নির্দিষ্ট ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল যদি তাদের আদর্শ মানুষের উপর চাপিয়ে দিতে চায় তাহলে জনগণ তাদের থেকে বিমুখ হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সার্জিস আলম বলেন, অভ্যুত্থানের 1 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও অজানা কারণে তিনি দেশে ফিরছেন না। কিন্তু এনসিপি মনে করে তারেক রহমান দেশে ফিরলে তার কোনো সমস্যা হওয়ার সুযোগ নেই। দেশের রাজনৈতিক দলগুলোর সুন্দর প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এনসিপির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক। ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনটি হতে যাচ্ছে। এই জায়গায় এনসিপিরও এখন পর্যন্ত কোনো দ্বিমত নেই এবং এনসিপি এই জায়গাটিকে, এই যে সময়সীমাটিকে এনসিপি মনে করে যে এই সময়সীমার মধ্যে নির্বাচন হতে পারে। এখানে আমরা কোনো সন্দেহের অবকাশ দেখছি না। মাত্র 20 দিন আগে রাজধানীর আইডিয়াল ও ঢাকা কলেজের মধ্যে হয় শান্তি চুক্তি, যা মঙ্গলবার সকালেই পাল্টে যায় অশান্তিতে। পুলিশের দাবি, কারণ ছাড়াই 2 কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। ফের সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল 8টার পর ধানমন্ডির গ্রিন রোড এলাকায় হঠাৎ উত্তেজনা ছড়ায়। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশের লাঠিচার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ক্যাম্পাসে প্রথমে হামলা চালানো হয়। এ সময় নিরাপত্তাহীনতার কথাও জানান তারা।
সূত্রপাত দরাই শুরু করছে, আগে আমাদের একজন স্টুডেন্টকে আহত করছে, খুব মারাত্মকভাবে আহত করছে। আইডিয়ালের কোনো ছাত্র চায় না যে হামলা হোক, কিন্তু ওরা বারবার আমাদের উপরে আক্রমণ করলে একটা ছাত্র কতক্ষণ সহ্য করতে থাকতে পারে। ঢাকা কলেজ আমাদেরকে বিনা কারণে আমাদের ক্যাম্পাসে ওরা অ্যাটাক করছে। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে দফায় দফায় বাড়ে উত্তেজনায়। এ সময় আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। মাত্র ২০ দিন আগেই ৩ কলেজের মধ্যে হওয়া শান্তি চুক্তি কেন অশান্তিতে রূপ নিল সেই কারণ জানা নেই পুলিশেরও। বলছেন তদন্ত করে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। সকালে যে কি কারণে কি হয়েছে আসলে এটা ওই যে আগে যারা বলছিলাম যে এদের মধ্যে কোনো কারণ লাগে না আর কি কোনো কিছু হইতে। তো আজকে ওই ঢাকা কলেজের একটা বাসে মনে হয় আইডিয়াল কলেজের কিছু স্টুডেন্ট গিয়ে প্রথমে অ্যাটাক করে, এর প্রেক্ষিতে আবার ঢাকা কলেজের বেশ কিছু ছেলেপেলে তখন এই প্রতিশোধ নেওয়ার জন্য বা এটার প্রতিকার চাওয়ার জন্য তারা আবার এই আইডিয়াল কলেজের দিকে আসে। এখানে এসে দুই পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়ার মতো হয়। এর আগেও বেশ কয়েকবার ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যে হয় সংঘর্ষ, যার বেশিরভাগ কারণই অজানা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে উপস্থাপনের সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় এ কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিএফডিসির উন্নয়নে কার্যকর উদ্যোগ নিয়েছে বলেও জানান মাহফুজ। গত কয়েক মাসে এডিটিং, কালার গ্রেডিং সহ অন্যান্য কারিগরি কাজের জন্য ব্যবহৃত রুমগুলো সংস্কার করা হয়েছে। উপদেষ্টা বলেন, এই কাজের বরাদ্দ পাওয়া খুব কষ্টসাধ্য ছিল, তারপরও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রচেষ্টায় কাজগুলো দ্রুত সম্পন্ন হয়েছে। মাহফুজ আলম বলেন, বিএফডিসিতে কোনো সিন্ডিকেট থাকবে না, সংশ্লিষ্ট সকলের কাজ করার সুযোগ থাকবে। পরবর্তীতে আসবেন, দায়িত্ব নেবেন, তারা এই কাজগুলো অব্যাহত রাখবেন। যদি এটা অব্যাহত রাখা যায় তাহলে বাংলাদেশের ফিল্মের যে কথাগুলো এখানে আবেগের জায়গা থেকে হোক, আমাদের প্রত্যাশা আকাঙ্ক্ষার জায়গা থেকে যে কথাগুলো এসেছে যে বাংলা ফিল্মকে বিশ্ব দরবারে উপস্থাপন করা, এটা আমারও স্বপ্ন, আমাদের স্বপ্ন, আমাদের প্রজন্মের স্বপ্ন। নারায়ণগঞ্জ ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মনোনয়ন বঞ্চিত ৩ নেতার কর্মী ও সমর্থকরা। মঙ্গলবার বিকেলে ২৫০০ উপজেলা সদর থেকে মিছিলটি বেরিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আন্দোলনকারীরা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে নজরুল ইসলাম আজাদের মনোনয়ন স্থগিতের দাবি করে আসছেন তারা। ৫ আগস্টের পর থেকে তার বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে বলেও অভিযোগ করা হয়। আজাদের মনোনয়ন বাতিল না হলে নারায়ণগঞ্জ ২ আসনটি বিএনপির হাতছাড়া হবে বলেও দাবি করা হয় বিক্ষোভ সমাবেশ থেকে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ময়মনসিংহে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ফুলবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন উপজেলা পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম সরকার। তিনি বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের আশার প্রতীক, তার সুস্থতা জাতির প্রত্যাশা। দোয়া অনুষ্ঠান শেষে খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। কুষ্টিয়ায় মাদক বিরোধী অভিযানে ১৯ জনকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে মাদক গ্রহণের বিভিন্ন উপকরণ জব্দ করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। মাদক বিরোধী অভিযানে জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর একটি দল অংশগ্রহণ করে। মাদকের কেনাবেচার অভিযোগ আসছে আমাদের কাছে, সেগুলোকেই আমরা টার্গেট করে আজকে অভিযানটা পরিচালনা করেছে। আমাদের সাথে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং র্যাবের সদস্যরা রয়েছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। সম্মিলিত উদ্যোগে একটা যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে এবং সেখানে ১৩ জনকে আটক করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 2 দিনব্যাপী কুরআন কনফারেন্স ও সিরা এক্সিবিশন 2025 অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় মূল্যবোধের চর্চা, অনুভূতির বিকাশ ও নৈতিক শিক্ষার প্রসার ঘটাতেই এই আয়োজন। আয়োজক শিক্ষার্থীরা বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ধর্ম অবমাননাকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনা ধর্মপ্রাণ মুসলমানদের ব্যথিত করেছে। তারা আরও বলেন, নৈতিক অবক্ষয়, ভুল ধর্মীয় ব্যাখ্যা এবং মূল্যবোধের দুর্বলতা দীর্ঘ সময় ধরে জমা হয়ে এই সংকট তৈরি করেছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও তাদের আত্মীয় স্বজন সহ আরও অনেকে এই আয়োজন উপভোগ করেন।